আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আহ, ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের পরবর্তী রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতি হতে চলেছেন। তিনি কি নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি হতে চলেছেন, নাকি বিশেষ কোনো সরকারের রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী বা কে হতে চলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হলে আমাদের জন্য কি সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের? এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। আহ, সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন আহ, অন্তর্বর্তী সরকারের ৮ মাস মেয়াদে অনেক ব্যর্থতা এবং সমালোচনার জায়গা আছে। তবে কিছু ঈর্ষণীয় সাফল্য রয়েছে, যেটা নিয়ে কথা বলতে চাই। আহ, তার আগে আপনারা স্মরণ করতে পারেন ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে এক ক্রান্তি লগ্নে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে চরম ভাগ্য বিপর্যয় থেকে রক্ষা করেছেন। একথা অস্বীকার করার কোনো অবকাশ নেই। এবং আমি মনে করি কোনো বাংলাদেশি যদি এটা অস্বীকার করার কোনো রকমের প্রয়াস নেন, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে লজ্জাজনক অকৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না, সমসাময়িক বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এতটা গ্রহণযোগ্য, আহ, এতটা সম্মানী, এতটা প্রভাবশালী, আহ, এবং একই সঙ্গে আহ, এতটা সৃজনশীল মানুষ আমাদের বর্তমান বিশ্বে খুব বেশি আছে বলে আমার জানা নেই। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস আহ, গত ৮ মাসের সরকারে এমন কিছু অকল্পনীয় কাজ করেছেন, যেটি বস্তুত পক্ষে সামাজিক মাধ্যমে দুর্ভাগ্যজনকভাবে বিষয়গুলো নিয়ে ওইভাবে আলোচনা হয়নি কিংবা আসেনি। সমালোচনাই আমরা বেশি করে থাকি, কিন্তু সাংবাদিকতার যে মৌলিক আদর্শ সেটি হচ্ছে সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। আমি এই নীতিতে বিশ্বাসী এবং এটি আমার সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য। আমি ডক্টর ইউনুস সরকারের সম্ভবত সবচেয়ে বড় একজন সমালোচক, এবং তার অনেক সমালোচনার জায়গা আছে, এখনো আছে। এবং আমি অত্যন্ত গঠনমূলকভাবে তার ব্যর্থতা, তার যেখানে যেখানে বৈষম্য হয়েছে, অর্থাৎ বৈষম্যের ঘটনা ঘটেছে পুলিশে, প্রশাসনে, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো আমি তুলে ধরেছি। এবং এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার, ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আশিক চৌধুরীকে বিডার চেয়ারম্যান করে যে আমি বলবো যে দূরদর্শিতা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, অনুরূপভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলার যে মূল স্তম্ভ পুলিশ এবং প্রশাসনের যে হৃৎপিণ্ড, জনপ্রশাসনের ক্ষেত্রে যদি তিনি এরকম পরিচ্ছন্ন ইমেজের মানুষকে বসাতে পারতেন, ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সফলতার শিখরে পৌঁছে যেতে পারতেন গত ৮ মাসেই। কিন্তু এই জায়গাটিতে ওনার ঘাটতি রয়েছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই ব্যাপারে যথেষ্ট মনোযোগী হন। পুলিশে এবং জনপ্রশাসনে অনেক চমৎকার মানুষ আছে, যারা ধর্মপরায়ণ, যারা সারা জীবন সততার সঙ্গে চাকরি করেছেন, যাদের ১ টাকা ঘুষ খাওয়ার, দুর্নীতি করার কোনো রেকর্ড নেই। আপনি এই মানুষগুলোকে কোণঠাসা করে রাখা হয়েছে। আপনি খোঁজ নিন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিন
তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যথাযথ জায়গায় যাতে বসানো হয় এবং সেটা যাতে কাল বিলম্ব না করে করা হয়। আমি বিশ্বাস করি আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, এই পথে আপনি বহু দূর এগিয়ে যাবেন। এবং নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার যে নেতৃত্বের যে বৈশিষ্ট্য, সেখানে আপনার চারপাশে কিছু জঞ্জাল আবর্জনা আপনাকে টেনে ধরছে, সেটা আমরা বুঝতে পারছি। আপনি জনগণকে পুঁজি করে এই জঞ্জালকে মুছে ফেলুন, ছেঁটে ফেলুন। আপনি যেভাবে এগিয়ে চলেছেন বলতে দ্বিধা নেই, একজন জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নন্দিত মানুষ, এদেশের কোটি মানুষের হৃদয়ের রাজা একজন জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আপনি অনেক দূর এই জাতিকে, দেশকে নিয়ে যেতে পারেন, সেটা স্বাক্ষর কিন্তু ইতোমধ্যে আপনি রাখতে পেরেছেন। আপনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন সারা দেশে সরকারি ফার্মেসি করবেন। এটি সারা দেশের মানুষের মধ্যে এক অত্যন্ত পজিটিভ আশার সঞ্চার করেছে। মানুষের মধ্যে একটা আপনার সরকারের প্রতি এক ধরনের বিশাল বড় রকমের সমর্থন এর মধ্য দিয়ে আপনি পেতে চলেছেন। মানুষ আপনাকে সাধুবাদ জানাচ্ছে, দোয়া করছে। এমনভাবে আপনি আরো নতুন নতুন পদক্ষেপ নেবেন আমি আশা করব। ইতোমধ্যে আপনি বিমান টিকিটের সিন্ডিকেট ভেঙে দিয়ে 70-80% টিকিটের মূল্য কমিয়ে এনেছেন। আপনি বিমানবন্দর লাউঞ্জ স্থাপন করেছেন। সমুদ্র পথে ইতিহাসে প্রথমবার ফেরি চলাচল নিশ্চিত করেছেন। এই যে কাজগুলো, এটি আপনার যে সত্যিকার অর্থে আপনি দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকে যে আপনি ভালোবেসেছেন এবং কিছু করতে চান, এগুলো কিন্তু আপনার বড় রকমের দৃষ্টান্ত বলে আমি মনে করি। এবং জনগণের যে দৃষ্টি, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা আপনি অনেকখানি ইতোমধ্যে ধারণ করতে পেরেছেন। বিশেষ করে গত 1-2 মাসে আপনার অনেকগুলো কাজের প্রশংসনীয় কাজ আপনি করতে পেরেছেন, এই কথা আমাকে বলতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা। এবং পাশাপাশি একথাও বলতে হবে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারত আমাদের সবচেয়ে প্রতিবেশী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ভারত প্রতিটি পদে পদে ডক্টর ইউনূস সরকারকে লাঞ্ছিত করার জন্য, ডক্টর ইউনূস সরকারকে বদনাম করার জন্য যত রকমের প্রয়াস আছে তারা তা করে যাচ্ছে। এবং আপনারা যে যারা আমাকে নিয়মিত শুনেন, আমি ডক্টর ইউনূসকে আহ্বান করেছিলাম যে আপনি যত যাই কিছু করুন, এই ভারতের সঙ্গে সম্পর্ক আপনাকে ডেভেলপ করতে হবে। কারণ ভারত আমাদের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র। আমাদের দেশের স্বাধীনতায় তাদের অবদান অনস্বীকার্য। তাদের সঙ্গে অবশ্যই সম্পর্ক বজায় রাখতে হবে এবং সেটি অবশ্যই স্বাভাবিক সম্পর্ক, জনগণের সম্পর্ক, জনস্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক। অর্থাৎ ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক, একটি দেশের সঙ্গে একটি দেশের স্বার্থের যে সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্ক আপনাকে রাখতে হবে, সেই আহ্বান আমি করেছিলাম। এবং ডক্টর ইউনূস কিন্তু আমি বলবো যে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি সেটা করার জন্য যথেষ্ট প্রাণপণ চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে তিনি দফায় দফায় বৈঠক করার চেষ্টা করেছেন। সম্প্রতি তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে সেটি করতে সক্ষম হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিমস্টেক সম্মেলনের রেশ কাটতে না কাটতেই ভারত, আপনারা জেনে থাকবেন যে গতকাল ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটি তারা বাতিল করেছে। এর ফলে বাংলাদেশ নেপাল ভুটানে যে স্থলপথে পণ্য রপ্তানি করত সেটা ব্যাহত হবে। এবং তারা শুধু এখানেই থেমে নেই, তারা অন্যান্য যেসব সুবিধা পাওয়া যেত, অর্থাৎ বিমানবন্দর ব্যবহার করে অন্যান্য দেশে, বিশেষ করে ইউরোপ আমেরিকার কিছু দেশে আমাদের গার্মেন্টস পণ্য রপ্তানি হতো, সেখানেও কিন্তু তারা আমাদেরকে সেই পথটি বন্ধ করে দিয়েছে। তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আপনার অবস্থান থেকে সেই সম্পর্কটি ধরে রাখার চেষ্টা করেই যাবেন
কিন্তু ভারত তারা যে আচরণ করছে সেটা বিশ্ব দেখুক, সারা পৃথিবী দেখুক, এদেশের বাংলাদেশের যারা এখনো ভারতকে মনে করে যে ভারতই আমাদের একমাত্র প্রতিবেশী বন্ধু, তাদের চোখেও আঙ্গুল দিয়ে দিয়ে আপনি দেখিয়ে দেন যে দেখো ভারত আমাদের শত্রু নাকি বন্ধু। তবে এখানে আমি বলতে চাই, ভারত যতই শত্রুতা করুক, আমরা কখনো শত্রুতা করতে চাইবো না, আমরা বন্ধুত্বের হাত বাড়াবো। তারা যদি সেই হাতটি ছেড়ে দিক, কিন্তু আমরা ছেড়ে আসবো না। এটাই হোক আপনার পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠি। তবে ভারতের কাছে মাথা নত করা নয়, ভারতের কাছে কোনো কিছুতেই আমরা কখনো মাথা নত করে থাকবো না। আমরা জাতি হিসেবে সব সময় মাথা উঁচু করে চলবো, এবং সেই দৃষ্টান্ত ইতিমধ্যে আপনি রেখেছেন। যে দৃষ্টান্ত একজন জিয়াউর রহমান রেখেছিলেন, যে দৃষ্টান্ত একজন বেগম খালেদা জিয়া রেখেছিলেন, আপনি সেই ধারা অব্যাহত রেখেছেন, সেই জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আমি আরেকটি বিষয় বলতে চাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সম্প্রতি আমি এটাকে কি বলবো ঠিক বুঝতে পারছি না, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তাকে কি আমি প্রেসিডেন্ট বলবো আমেরিকার, নাকি হোয়াইট হাউসের একজন উন্মাদ দাজ্জাল বলে আখ্যায়িত করবো, আমি ঠিক বুঝতে পারছি না। তবে একজন প্রেসিডেন্ট, আমেরিকার একজন প্রেসিডেন্টের যে বৈশিষ্ট্য থাকা দরকার, আমি নিশ্চিতভাবেই বলতে পারি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই বৈশিষ্ট্য নেই, সত্যিকার অর্থেই নেই। আপনার যে আমার সঙ্গে দ্বিমত পোষণ করলো, আমি বলতে চাই আমেরিকার প্রেসিডেন্ট এরকম ছাগল পাগল হওয়া উচিত নয়। কারণ আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দেয়। একজন ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে যদি সেই রকমের বড় রকমের মানসিক শক্তি এবং তার ব্যক্তিত্বের শক্তি যদি না থাকে, তিনি যদি সকালে একটি কথা বলে বিকেলে পরিবর্তন করেন, বিকেলে কথা বলে সকালে পরিবর্তন করেন, এইরকম উন্নাসিক মানুষ যদি একটা বিশ্বের নেতৃত্বশীল দেশের চেয়ারে বসে যায়, এটা শুধু দুঃখিত, এটা শুধু সেই দেশের মানুষের নয়, এটা গোটা পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বলে আমি মনে করি। এবং আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশের বিরুদ্ধে উনি যে পরিমাণ অস্বাভাবিক শুধু নয়, অকল্পনীয় ট্যাক্স আরোপ করেছিলেন, সেখানে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সময় ক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে একটি চিঠি লিখেছিলেন এবং 3 মাসের জন্য সেই সিদ্ধান্তটি স্থগিত চেয়েছিলেন, অর্থাৎ যে শুল্কারোপটি যাতে স্থগিত করা হয়। এবং কাকতালীয়ভাবে ঠিক 3 মাসের জন্য, 1 মাসে 100 দিনের জন্য নয়, 80 দিনের জন্য নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টি, যে টেনিউরটি চেয়েছেন, ঠিক 90 দিনের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই আবেদনটি মঞ্জুর হয়েছে, অর্থাৎ সবার জন্যই মঞ্জুর হয়েছে। আপনারা জেনে থাকবেন যে চীন ব্যতীত বাকি সবার ক্ষেত্রে 90 দিনের জন্য সেই শুল্কারোপটি স্থগিত করা হয়েছে। তো এখানে বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুরুত্ব, আমি বোধ করি তিনি কূটনৈতিক চ্যানেলে নয়, বরং তার ব্যক্তিগত চ্যানেল থেকে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছিলেন যে তার সরকারের কি ধরনের পদক্ষেপ এই ক্ষেত্রে নেওয়া দরকার। এবং ট্রাম্প প্রশাসনের তার যে বন্ধু মহলে যারা আছেন, সিনেটে যারা আছেন, কংগ্রেসে যারা আছেন, তারা নিশ্চয়ই বলেছেন যে বন্ধু, তুমি এরকম একটি পদক্ষেপ নিতে পারো, দ্রুত একটি চিঠি দিয়ে দাও। এবং তিনি দ্রুত কালক্ষেপণ না করে চিঠি দিয়েছিলেন, এবং একটি সুখবর আমাদের গার্মেন্টস ব্যবসায়ী তথা আমাদের জাতির জন্য, যে এই ট্রাম্প, যিনি উন্নাসিক চরিত্রের এবং অবশ্যই আমি বলবো সারা বিশ্বের জন্য এক ক্ষতিকর ব্যক্তি, যিনি আপনি জানেন যে নির্বাচনের আগে তিনি ফিলিস্তিন যুদ্ধ তথা সারা পৃথিবীর যুদ্ধ বন্ধে মুসলিমদের সমর্থন কামনা করেছিলেন, এবং তিনি সমর্থন পেয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের এই কথা বলে যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু আপনারা দেখেছেন সে কত বড় গাদ্দার, কত বড় দজ্জাল, যে সেই ট্রাম্প
যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে এখন ফিলিস্তিনিদের উপর আগের চেয়েও অনেক বেশি তীব্রতা নিয়ে হামলা হচ্ছে এবং তিনি পুরোপুরি সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, রসদ জুগিয়ে যাচ্ছেন। কি বিপজ্জনক চরিত্র, কি কত বড় মুনাফেক এই ট্রাম্প। আমি মনে করি পৃথিবীর জলজ্জন্ত একটি দাজ্জাল এবং একটি আমি বলবো, আবার বলতে বাধা নেই যে এটি সারা পৃথিবীর জন্য একটি বড় ধরনের জঞ্জালে পরিণত হয়েছে। আমি জঞ্জাল মুক্ত একটি পৃথিবী আশা করছি। আমি আশা করব এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, সারা পৃথিবীর মানুষ ফুঁসে উঠবে এবং আমি আশা করি এই জঞ্জাল দ্রুত মুছে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন মূল প্রসঙ্গে ফেরা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে কেমন হতে পারে? তিনি কি নির্বাচিত সরকার রাষ্ট্রপতি হতে চলেছেন? হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আমি অনেকবার বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতি এবং সরকারের পেছনের যারা খেলোয়াড়, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। একটি নতুন মেরুকরণের দিকে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি প্রতি মুহূর্তেই নতুন নতুন মেরুকরণের দিকে যাচ্ছে এবং সর্বশেষ মেরুকরণের বিষয়টি আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে কথা বলতে এসেছি। আপনারা জেনে থাকবেন, আপনারা তারিখ দিয়ে লিখে রাখতে পারেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীতে একটি নির্বাচিত সরকারের রাষ্ট্রপতির আসন অলংকৃত করছেন এবং সেই রাষ্ট্রপতির পদটি এই গত কয়েক দশকের মতো ঠুটো জগন্নাথ থাকবে না। রাষ্ট্রপতির পদটি যথেষ্ট মর্যাদাশীল এবং ক্ষমতাশীল হতে চলেছে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারেন বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নামটি কে? স্বৈরাচার হাসিনার পতনে সবচেয়ে বড় ভূমিকাকে রেখে এসছেন গত 16-17 বছর ধরে এবং সবচেয়ে বেশি কোন দলটি সোচ্চার ছিলেন? কারা স্বৈরাচার শেখ হাসিনার পতনে সমস্ত রকমের বাধা বিপত্তি উপেক্ষা করে, জেল জুলুম উপেক্ষা করে সক্রিয় ছিলেন এবং তার নেতৃত্ব কে দিয়েছেন? নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, সেই তারেক রহমান। বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, আপনারা জেনে থাকবেন, তিনি একটি নতুন বাংলাদেশ গড়তে চাইছেন, তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাইছেন এবং চাঁদাবাজ দখলদার মুক্ত একটি বাংলাদেশ তিনি কিন্তু করার স্বপ্ন দেখছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার, আপনারা জেনে রাখুন, এই তারেক রহমান বিএনপিতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তিনি দলীয় ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কার করেছেন, কাউকে আপনার দলীয় পদ স্থগিত করেছেন, কাউকে শোকজ করেছেন এবং কারো কারো বিরুদ্ধে মামলা দিয়েছেন। এটা বাংলাদেশের জন্মের পর কোনো রাজনৈতিক দল করেনি। সুতরাং যারা দখলবাজ, যারা চাঁদাবাজ, তাদের জন্য খুবই দুঃসংবাদ, তাদের জন্য সামনে দুর্দিন আসছে। আগামী নির্বাচনে যেসব চাঁদাবাজ এবং চাঁদাবাজদেরকে যারা বিএনপির যেসব নেতারা প্রশ্রয় দেন, সেটা যে লেভেলের নেতাই হোক, তাকেও কিন্তু তারেক রহমান শাস্তির আওতায় আনবেন এবং তাদেরকে কিন্তু উনি যথেষ্ট গভীরতার সঙ্গে, সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তার কাছে ডাটা জমা হচ্ছে। আগামী নির্বাচনের আগে তিনি সমস্ত জঞ্জাল পরিষ্কার করবেন, তিনি যত বড় মাপের নেতাই হন না কেন। তো এটি আমাদের জন্য খুবই আশার খবর। আমরা গত দুদিন আগেও আমি অনেক হতাশার খবর আপনাদের দিয়েছিলাম, কিন্তু দুদিনের মধ্যেই অনেক কিছু ঘটে গেছে। রাজনীতির পেছনে অনেক ঘটনা ঘটছে। আমি আগেই বলেছিলাম যে প্রতি মুহূর্তে ঘটনা ঘটে চলেছে এবং একটি নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে এবং সেখানে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জুটি আগামীতে বাংলাদেশের নেতৃত্বে আসছেন। এর চেয়ে বড়
সুখবর আমাদের জাতির জন্য আর কিছুই হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আরেকটি কথা উল্লেখ করা দরকার। সেটা হলো জনাব তারেক রহমানকে অনেকেই উপপ্রধান উপদেষ্টা হিসেবে সামাজিক মাধ্যমে এবং নানাজন নানাভাবে বলার চেষ্টা করেছে। আমি মনে করি এটা একেবারেই অযৌক্তিক এবং একটি অসম্ভব ব্যাপার। কেননা রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের কাছে একটা শিশু মাত্র। আপনারা জেনে থাকবেন জনাব তারেক রহমান কিন্তু ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত এবং তিনি জেল খেটেছেন এবং তার রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান, তার যে ত্যাগ, বাংলাদেশে তার সঙ্গে তার পাশে দাঁড়ানোর মতো ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, নির্মমতা মানে ধারে কাছে কি আপনার তুলনা করা যায় এমন একটি চরিত্র নেই। তিনি এতটাই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন, কিন্তু কখনোই তিনি কোনো ক্ষমতার কাছে, কোনো শক্তির কাছে আপোষ করেননি। অর্থাৎ একটা কথা আছে, বাপের বেটা আবার মায়ের বেটা। আপনারা জানেন উনি একজন জিয়াউর রহমানের সন্তান, উনি আপসহীন নেত্রী খালেদা জিয়ার সন্তান। ফলে আপোষের ধাঁচটি তার চরিত্রে থাকবে না, এটা খুব সহজেই বোঝা যায়। কিন্তু তারেক রহমানের বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এদেশে বিশেষ করে বিগত স্বৈরাচার সরকার এবং একটি আন্তর্জাতিক গোষ্ঠী গোয়েন্দা সংস্থা বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করেছে তার চরিত্র হননের জন্য, তার পরিবারের চরিত্র হননের জন্য। কিন্তু কালের পথ পরিক্রমায় তিনি আজ সেই সব ছাপিয়ে সত্যি সত্যি এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার অপেক্ষায় আছেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার অনেক আছে, অনেক বদনাম আছে, কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূসের, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ আছে, ডক্টর ইউনূসের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আপনার আমার নয়, শুধু গোটা পৃথিবীর মানচিত্রেই এই গুণাবলী অনেকের নেই, ধারে কাছেও নেই। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দোষগুলো আছে, দোষগুলো আমরা ছাপিয়ে, আমরা দোষগুলোকে কবর ছাপা দিয়ে আমরা তার গুণগুলো নিয়ে এগোতে চাই। এবং এই দোষকে নিয়ে যারা এগোতে চায় কথা বলে, আপনার আমার উচিত হবে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণাবলী সম্পর্কে বুঝিয়ে দেয়া, যে দেখো, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন মানুষ, সে তো মহামানব নয়, ফলে তার দোষ থাকবে, এই দোষটা আছে, এটা স্বীকার করছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুণাবলীগুলো আছে, তুমি দেখাও এই গুণাবলী আর কজনের মধ্যে আছে। এইভাবে আমরা জবাব দিতে পারি। এবং আমি মনে করি প্রতিটি বাংলাদেশি প্রেমী এবং বাংলাদেশকে যারা ভালোবাসেন, সত্যিকার অর্থেই যারা বাংলাদেশকে ধারণ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং একজন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের এই জোটের যে নেতৃত্ব আসতে চলেছে, সেখানে যদি আপনি আমি শরিক হতে পারি, এটি হবে আপনার আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।